আচ্ছা দেখো, এখন বলতেছিলাম যে 1 এর 4th রুট, 1 এর 4টা রুট এই জেড প্লেনকে, কমপ্লেক্স নাম্বার প্লেনকে, এরকম আমরা যদি এটা যদি রিয়েল অ্যাক্সিস আর এটা যদি ইমাজিনারি অ্যাক্সিস হয়, তাহলে রিয়েল অ্যাক্সিসের এখানে 1, এখানে -1, ইমাজিনারি অ্যাক্সিসের এখানে +i, এখানে -i, এরকম 4টা পজিশনে 4টা রুট পাওয়া যায়। এবং প্রত্যেকটা রুট 90 ডিগ্রি অ্যাঙ্গেল ডিস্টেন্সে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাপার্টে রুটগুলো থাকে। অর্থাৎ 1 থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলে +i, আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলে -1, আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলে -i, আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলে +1 পাওয়া যাবে। ঠিক একই রকমভাবে আমাদের টোটাল অ্যাঙ্গেল 360 ডিগ্রি ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু 120 ডিগ্রি। অর্থাৎ আমরা যদি ঘনমূলগুলোকে দেখি, 1 এর ঘনমূল, তাহলে প্রথম ঘনমূল আমরা 1 এখানে পাবো। তারপর এটা 90 ডিগ্রি, এখান থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা একটা লাইন ড্র করব। এখান থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, আবার এখান থেকেও 30 ডিগ্রি। এরপর যদি আমরা এখানে এই ইউনিট রেডিয়াসের সার্কেল ড্র করি, এই সার্কেল ড্র করি, তাহলে এইখানে আর এখানে অন্য দুইটা রুট পাবো। আচ্ছা, আমরা একটু একটা জিনিস একটু দেখি। এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1 রেডিয়াসের সার্কেল, এটা হচ্ছে 1। এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হলে, এটা যদি 1 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা 30 হলে এটাও 30, তাহলে এইটা কত হবে? আমরা এটাকে লিখবো tan 60 ডিগ্রি ইকুয়ালস টু √3। tan 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে tan 60 ডিগ্রি ইকুয়ালস টু √3। তাহলে আমাদের এটা 1, এটা √3, তাহলে আমরা এটা কত হবে? tan 60 ডিগ্রি, আচ্ছা tan 60, এটা হচ্ছে 1, আচ্ছা sin 60 ডিগ্রি, সরি, sin 60 ডিগ্রি, 60 ডিগ্রি ইকুয়ালস টু √3/2। তাহলে আমরা বলবো এটা হচ্ছে √3/2, তাহলে এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে, এটা কত হবে, মানে আমরা আমাদের এই ডিসটেন্সটা কত হবে এটা আমাদের জানতে হবে। আচ্ছা, tan 60 ডিগ্রি ইকুয়ালস টু হবে, এটা হচ্ছে 1। আচ্ছা, তাহলে আমরা sin 60 ডিগ্রি ইকুয়ালস টু √3/2 ধরে নিলাম। এটা হচ্ছে y আর এটুকু হচ্ছে x। তাহলে sin 60 ডিগ্রি ইকুয়ালস টু √3/2, দ্যাট ইজ লম্ব বাই অতিভুজ y/1, y/1। তাহলে y ইকুয়ালস টু হলো √3/2, এটা হচ্ছে √3/2, এটুকু হচ্ছে √3/2। আচ্ছা, আর cos 60 ডিগ্রি equals to x/1, x/1,
এখন আমরা জানি cos 60 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে হাফ, তার মানে এইটুকু হচ্ছে হাফ এক্স, দ্যাট ইজ এখান থেকে আমরা পেলাম y ইকুয়ালস টু √3/2 আর x ইকুয়ালস টু হলো হাফ। আচ্ছা, এখন এই পজিশনের এই কমপ্লেক্স নাম্বারটার ম্যাগনিটিউড কত হবে? এইটুকু হচ্ছে তার রিয়েল পার্ট, আমি একটু লাল কালি দিয়ে দেখাই, এইটুকু হচ্ছে তার রিয়েল, আর এখান থেকে এই এতটুকু হচ্ছে তার ইমাজিনারি। তাহলে এটাকে যদি আমি লিখি x প্লাস iy, তাহলে x ইকুয়ালস টু হচ্ছে এই লেন্থটা আমরা বের করছি, এটা হচ্ছে হাফ, তাহলে এই কিন্তু এটা লেফট সাইডে বলে এই x ইকুয়ালস টু হচ্ছে মাইনাস হাফ, আর এইটুকু হচ্ছে y, তাহলে প্লাস i √3/2। এই যে আমাদের কমপ্লেক্স রুট ওমেগার যে দুইটা ভ্যালু ছিল, সেই দুইটা ভ্যালু কিন্তু একটা ভ্যালু কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এই যে ওমেগার যে দুইটা রুট ছিল, এই যে মাইনাস হাফ প্লাস i √3/2। এখন স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে এই লেগগুলো সব সেম হবে। তাহলে এখানে ওয়াইটা নেগেটিভ আর এক্সটাও নেগেটিভ, এখানে এক্সটা নেগেটিভ, ওয়াইটা পজিটিভ ছিল, তাহলে পরবর্তীটা হবে এক্স মাইনাস আই ওয়াই, যেখানে এক্স এর মান হচ্ছে মাইনাস হাফ মাইনাস i √3/2। তাহলে আমরা কমপ্লেক্স প্লেনে 1 এর কিউব রুটগুলো, সেগুলোকে আমরা পেলাম, মানে 1 এর ঘনমূল সমূহ, 1 এর ঘনমূল সমূহ আমাদের যদি আমরা যদি বলি জেড প্লেনে 1 ব্যাসার্ধের বৃত্তকে 3টি সমান ভাগে বিভক্ত করে, এটা আমরা দেখতে পেলাম। ঠিক এটা যদি 3টি সমান ভাগে বিভক্ত করে, তাহলে অন্যান্য রুটগুলো এরকম ভাবে, যেমন 4th রুট 4টা সমান ভাগে বিভক্ত করে, এটা আমরা দেখলাম 1 এর 4টা রুট এরকম হয়, 5th রুটও এরকম 5টা সমান ভাগে বিভক্ত করবে। এই জিনিসটা আমরা এই অ্যানালাইসিসটা থেকে অনুমান করতে পারি, বা এটা অনুধাবন করা যায়। তবে এই প্রসঙ্গে কমপ্লেক্স নাম্বারের আরও একটা আলোচনা আছে, যে আলোচনাটা থেকে এই রুটগুলোকে আমরা বুঝতে পারি কমপ্লেক্স নাম্বারের, সেটাতে আমি এখন যাচ্ছি না। আচ্ছা, এখন আমরা এই আয়ের বৈশিষ্ট্য ছিল, আয়ের বৈশিষ্ট্য না, কথাটা ছিল আয়ের শক্তি বা পাওয়ার, এটা ছিল i স্কয়ার ইকুয়ালস টু -1, i কিউব ইকুয়ালস টু -i, আর i টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু হচ্ছে 1। তার মানে i -1 i 1 আবার i, অর্থাৎ পাওয়ার বাড়তে থাকলে ব্যাপারগুলো এরকম হবে। এটাকে আমরা বলছিলাম যে 1 i -1 i, এইভাবে সার্কেল করতে থাকবে, i এর পাওয়ার বাড়ার সাথে সাথে মানগুলো এর ভেতরেই থাকবে। আচ্ছা, আর ওমেগার ব্যাপারটা কি হয়? আমরা দেখছি যে ওমেগা কিউব ইকুয়ালস টু 1, আর ওমেগা টু দি পাওয়ার এনিথিং n ইকুয়ালস টু, আমরা যদি এরকম ভাবে লিখি ওমেগা টু দি পাওয়ার
3p প্লাস থেটা। এখানে আমরা থেটার উপর কন্ডিশন দিব। থেটা হচ্ছে থেটা ইকুয়ালস টু হচ্ছে থেটা ইকুয়ালস টু 1 অর 2, থেটা ইকুয়ালস টু 1 অর 2। তাহলে আমরা যেমন লিখি ওমেগা টু দি পাওয়ার 28, ওমেগা টু দি পাওয়ার 28 কে আমরা লিখতে পারবো ওমেগা টু দি পাওয়ার 28 কে আমরা লিখতে পারবো ওমেগা টু দি পাওয়ার 27, দ্যাট ইজ 3 এর মাল্টিপল প্লাস 1। এটা হয়ে গেল ওমেগা। আমি লিখি ওমেগা টু দি পাওয়ার 16 ইকুয়ালস টু ওমেগা টু দি পাওয়ার 15 প্লাস 1, দ্যাট ইজ এটাও হচ্ছে ওমেগা। আমি লিখি ওমেগা টু দি পাওয়ার 17, এটা ইকুয়ালস টু ওমেগা টু দি পাওয়ার 15 প্লাস 2, এই শুধু 2 পাওয়ারটা থাকবে। আচ্ছা, এখানে এটা হবে ওমেগা টু দি পাওয়ার থেটা, 3p প্লাস থেটা হলে শুধু থেটা হবে। তো এইখানে থেটা দ্যাট ইজ ওমেগা স্কয়ার। মানে ওমেগারও যে কোনো ইন্টিজার পাওয়ার 1 ওমেগা এবং ওমেগা স্কয়ারের ভিতরেই ঘোরাফেরা করবে, অন্য কোনো ভ্যালু কিন্তু আমরা পাবো না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, তাহলে ওমেগার বৈশিষ্ট্যগুলোকে আমরা একটু এখানে ইয়ে করে লিখি। ওমেগা এর বৈশিষ্ট্য, ওমেগার বৈশিষ্ট্য প্রথম হচ্ছে আমরা লিখবো ওমেগা কিউব ইকুয়ালস টু হচ্ছে 1, যেহেতু এটা এককের কাল্পনিক বা জটিল ঘনমূল, মানে একের ঘনমূল, কাজে এটাকে ঘন করলে বা কিউব করলে 1 পাবো। তারপর এটা আমরা পেয়েছিলাম এই ইকুয়েশন থেকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। এটার সমাধান থেকে আমরা ওমেগা আর ওমেগা স্কোয়ার পেয়েছিলাম। তাহলে এই সমীকরণের মধ্যে আমরা ওমেগাকে বসালে ওমেগার প্রপার্টি পাই ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 ইকুয়ালস টু 0। আবার ওমেগা স্কোয়ারও যদি আমরা এখানে বসাই তাহলে কি হয়, ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ ওমেগা টু দি পাওয়ার 4 কে আমরা ওমেগা কিউব ইন্টু ওমেগা লিখতে পারি, প্লাস লিখতে পারি ওমেগা স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0। ওই আলটিমেটলি কিন্তু আমরা এটাই পেলাম। এখান থেকে পাবো ওমেগা স্কোয়ার, এখান থেকে পাবো ওমেগা প্লাস 1 ইকুয়ালস টু 0। এগুলো হচ্ছে আমাদের ওমেগার বৈশিষ্ট্য। এই জিনিসগুলো আমাদের ওমেগা রিলেটেড ম্যাথ সলভ করার জন্য কাজে লাগবে। তো আমরা কমপ্লেক্স নাম্বারের এই যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে আই, যেটা হচ্ছে আমরা কমপ্লেক্স নাম্বারের কনস্ট্রাকশনে যেটার মেইন ভূমিকা, দ্যাট ইজ √1 ইকুয়ালস টু আই। এই আই এর শক্তি সম্পর্কে আমরা এখন জানলাম এবং বুঝলাম যে এই আইটা আসতেছে হচ্ছে বর্গমূল বের করা থেকে, অবাস্তব বর্গমূল বের করা থেকে আইটা আসতেছে, আর এককের ঘনমূল থেকে ওমেগা আসতেছে। এই আই এবং ওমেগার যেই বৈশিষ্ট্য, এটাকে পাওয়ার করলে কি হবে, এই বিষয়গুলো আমাদের এই আই এবং ওমেগা রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে কাজে লাগবে। তো এরপরে আমরা কমপ্লেক্স নাম্বারের কিছু বৈশিষ্ট্য জানব। সেই বৈশিষ্ট্য জানার পরে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে যাব। তো এখন কিছুটা সময় আছে, আমি কমপ্লেক্স নাম্বারের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। কমপ্লেক্স নাম্বারের বৈশিষ্ট্য, আচ্ছা আমরা একটু বলি। জটিল সংখ্যার কিছু বৈশিষ্ট্য। যেমন 1 নাম্বার, কোন জটিল সংখ্যা a প্লাস ib ইকুয়ালস টু যদি 0 হয়, আমরা বলতে পারবো a ইকুয়ালস টু 0 হতে হবে, b ইকুয়ালস টু 0 হতে হবে। আচ্ছা, এটা একটা ব্যাপার, জটিল সংখ্যা আবার 0 হবে কেন? আমরা এই যে নাম্বার প্লেন যে চিন্তা করছি,
ये নাম্বার প্লেন, এই নাম্বার প্লেনে এইখানে হচ্ছে আমাদের 0, এই 0-র মধ্যে আসলে এটাকেও আমরা কমপ্লেক্স নাম্বার বলতে পারি, দ্যাট ইজ 0 প্লাস i0, অর্থাৎ এখানে 0। এটা ছাড়া অন্য যে কোনো সংখ্যা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, যেটা শুধুমাত্র রিয়েল এক্সিসে থাকে সেটা রিয়েল নাম্বার, শুধু ইমাজিনারি এক্সিসে থাকে ইমাজিনারি নাম্বার, আর এই সমস্ত প্লেনে এগুলা সবই হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এখন a প্লাস আই বি ইকুয়ালস টু 0 হলে a ইকুয়ালস টু 0, b ইকুয়ালস টু 0, এটা হচ্ছে এই জটিল সংখ্যার বৈশিষ্ট্য। এটা কিভাবে হয় আমরা লিখব, a ইকুয়ালস টু মাইনাস আইবি, হ্যাঁ তাই লিখি। এরপরে বোথ সাইডকে আমরা স্কোয়ার করি, দ্যাট ইজ a স্কোয়ার i স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে -1, দ্যাট ইজ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, যেখান থেকে পাচ্ছি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন যেহেতু আমরা বলছি যে কমপ্লেক্স নাম্বারের মধ্যে যে a রিয়েল নাম্বার, b ও রিয়েল নাম্বার, তাহলে দুইটা রিয়েল নাম্বারের যোগফল 0 হতে হলে এটা আলাদা আলাদা করে অবশ্যই 0 হতে হবে, 0 হতে হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে a ইকুয়ালস টু 0 অ্যান্ড b ইকুয়ালস টু 0। এটা হচ্ছে জটিল সংখ্যার একটা বৈশিষ্ট্য। এরপরে আমরা আরেকটা বৈশিষ্ট্যের কথা বলি, এটা হচ্ছে আচ্ছা, এরপরে হচ্ছে 2 নাম্বার, যে a প্লাস আইবি একটা জটিল সংখ্যা, এটা যদি আরেকটা জটিল সংখ্যা c প্লাস আইডি এর সমান হয়, তাহলে a ইকুয়ালস টু c হবে, b ইকুয়ালস টু d হবে। অর্থাৎ দুইটা জটিল সংখ্যার ইকুয়ালিটি করবে যদি তাদের রিয়েল অংশগুলা ইকুয়াল হয় এবং তাদের ইমাজিনারি অংশগুলা ইকুয়াল হয়, তাহলে তারা দুইটা ইকুয়াল হবে। এটা কিভাবে হয় এটা আমরা একটু দেখি। a প্লাস আইবি, আচ্ছা এখান থেকে আমরা লিখতে পারবো এটা ইকুয়ালস টু এটা, তাহলে আমরা লিখতে পারবো a মাইনাস সি ইকুয়ালস টু আই কমন নিয়ে এখান থেকে d মাইনাস বি লিখতে পারবো। তাহলে যদি দুই পাশে বর্গ করি তাহলে এটা হবে a মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু আই স্কোয়ার হচ্ছে -1, তাহলে মাইনাস d মাইনাস বি হোল স্কোয়ার। তোমরা কেউ কোনো কথা বলতেছো না? a মাইনাস সি হোল স্কোয়ার প্লাস d মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এটাও রিয়েল, এটাও রিয়েল, এটা বাস্তব, দুইটাই বাস্তব, বাস্তব সংখ্যার বর্গ, এখানেও বাস্তব সংখ্যার বর্গ। তাহলে এটাও পজিটিভ নাম্বার, এটাও পজিটিভ নাম্বার, তাহলে দুইটা পজিটিভ নাম্বারের যোগফল 0, তাহলে আলাদা আলাদা করে এটা 0 হবে, a মাইনাস সি ইকুয়ালস টু 0 হতে হবে এবং d মাইনাস বি ইকুয়ালস টু 0 হতে হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a ইকুয়ালস টু সি আর d ইকুয়ালস টু বি। তার মানে যেটা আমাদের বৈশিষ্ট্য বলছিলাম যে দুটো জটিল সংখ্যা যদি সমান হয় তাহলে তাদের বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ দুটো সমান হবে। এই হলো জটিল সংখ্যার বৈশিষ্ট্য, দুইটা বৈশিষ্ট্য আমরা জানলাম। আচ্ছা, জটিল সংখ্যার এই বৈশিষ্ট্য সহ আমরা আরো বৈশিষ্ট্যের উপর ইনশাল্লাহ পরের ক্লাসে আলোচনা করব। আজকে এখানে ক্লাস শেষ করতেছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কে আসো? রাফি আসো? না, রাফি আছে, আমি আছি। হ্যাঁ, আমি আর রাফি আছি। তুমি আর মাহদি আসো? রাফি। আমি ইয়ারফোনটা কানে লাগাই শুনতেছি না।
হ্যাঁ, এখানে যা আলোচনা করছি তোমাদের একেবারে কিছুই বুঝো না এরকম আছে কিনা? না। আচ্ছা, এটার তো হয়েছে, রেকর্ড হয়েছে, তোমরা লেকচার আবার পরবর্তীতে দেখবা ইনশাল্লাহ। আমরা এটার পরে এটা কন্টিনিউ করব, ঠিক আছে? আর ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব আগামী ক্লাসে। তাহলে আজকে এখানে শেষ করি, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।